সব কাজ করতে করতেই আমি লাল একটা সরষের তেল নিয়ে নিলাম বেশ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, গতকাল আমি ব্লগ করিনি, ব্লগ করিও নি। অ্যাকচুয়ালি গতকাল একটু হালকা হালকাই দিন ছিল আমার, ফিরে এসে মানে স্কুল করে জিম করে ফিরে এসে দিনটা আমি হালকা রেখেছিলাম। তার মেন কারণ হচ্ছে সৌম্য বাড়িতে ছিল আর সারাদিন বকবক 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 করছিল। ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি, কিন্তু ওই যেহেতু বকবক করছিল সেই জন্য আমি ভিডিও অন করিনি। মানে না, আমার সঙ্গে বকবক করেনি, অফিসের ফোনে বকবক করেছে। ওর সঙ্গে বাড়ি ফেরার পর আমার বিশেষ কিছু কথা হয়নি। তো যাই হোক, আজকে আবার আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমি লাঞ্চে এসেছি, সেটা তো বুঝতেই পারছো, কারণ জামা কাপড় চেঞ্জ করিনি। আজকের ওয়েদারটা ভীষণ বাজে, তাই একবারে জ্যাকেট ফ্যাকেট পরেই আছি। আর এখন আমি অ্যাকচুয়ালি একটু ফ্রাইড রাইস বানিয়ে রাখছি রাত্রের জন্য। ভেজিটেবল চিকেন, একটু ডিম দিয়ে আজকে ব্রাউন রাইস দিয়ে আমি ফ্রাইড রাইস বানাচ্ছি। ফ্রাইড রাইস আর দেখাবার কি আছে, ওই একই বানাই রোজ। একটু সস দিয়েছি, একটু চিলি সস দিয়েছি, চিলি অয়েল দিয়েছি ঝালের জন্য। জাস্ট একটু নেড়ে রেখে দেবো, যাতে রাত্রে আর এসে এই সব কাজ করতে না হয়। আজকে হয়তো স্কুল থেকে বেরোতেও দেরি হবে, কারণ আজকে টিচার খুব কম। আমাদের এখানে কিন্তু আবার কোভিড শুরু হয়েছে। আমাদের স্কুলে একজন স্টুডেন্ট, একজন টিচারের কোভিড হয়েছে, গতকাল টেস্ট করেছে। তো এখন আমরা সবাই একটু ভয় ভয়ে আছি। স্কুলে কোনো কিছু রোগ এলেই আমি ভয় ভয়ে থাকি। এর আগের বারে কিছু একটা ভাইরাসে মোটামুটি 4 দিন আমি কেলিয়েছিলাম। যতদিন স্কুলে কাজ করতাম না এই দেশে এসে আমার একদিনের জন্য শরীর খারাপ হয়নি। স্কুলে ঢোকার পর থেকে কিছু না কিছু লেগেই থাকে, সর্দি কাশি গলা খুসখুস এই সমস্ত। তো ওই স্কুলে বিশেষ কিছু রোগ এলেই আমার তখন ভয় শুরু হয়। তো যাই হোক, সাবধানে থাকার চেষ্টা করব। আর আমার ফ্রাইড রাইসও মোটামুটি রেডি হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই, বিশেষ কিছু করবার ছিল না, সব কিছু একসঙ্গে দিয়ে তো জাস্ট মিক্স করা। ফ্রাইড রাইস হচ্ছে সব থেকে ইজি খাবার রান্না করার জন্য, খাবার জন্য। হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি। লাঞ্চ করে তো স্কুলে চলে গেছিলাম, তারপরে 3:15 সময় ছুটি হয়েছে, একেবারে জিম করে বাড়ি এসেছি। তারপরে বসে একটু এনার্জি ড্রিঙ্ক মানে আমার ব্ল্যাক কফি খেয়ে নিলাম। এবার উঠে আজকে রান্না বান্না সেরকম কিছু করবার নেই। তখন তো এসে আমি ফ্রাইড রাইসটা করে রেখেই গেলাম। তবে আজকে ওই লাইফ ইজি করা কিছু কাজ করে রাখবো। যেমন হচ্ছে গরম মশলাটা একদম শেষ হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো সেইটা করে রাখবো। আর পেঁয়াজ টমেটোর যে কারিটা সেইটাও আজকে করে রাখবো ভাবছি, এখনো ভাবছি। সেই সব করতে করতেই তোমাদের সঙ্গে আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমেরিকাতে মানুষ কেন অর্থনৈতিক চাপে থাকে, চাকরিহীনতায় ভোগে, এইসব নিয়ে। অ্যাকচুয়ালি এটা এখানে খুব কমন, আর তার জন্য সিস্টেম, সোশ্যাল, গ্লোবাল ফ্যাক্টর সব কিছুই দায়ী। আমি একটা একটা করে নিজের কাজ করি আর তোমাদের এই নিয়েই কথা বলতে থাকি। প্রথমেই বাসন মাজছি, তখন ফ্রাইড রাইসটা করে জলে ভিজিয়ে রেখে চলে গেছিলাম, এখন সেটাই আগে মেজে নিচ্ছি। একটা বড় কারণ হচ্ছে হাই লিভিং কস্ট। বাড়ি ভাড়া, বাড়ির দাম অনেক শহরে না হু হু করে বাড়ছে, অথচ মানুষের যে স্যালারি সেটা সেই হিসাবে বাড়ে না। কিন্তু এখানে ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও মেডিকেলের খরচা কিন্তু অনেক বেশি। আবার এডুকেশনের কস্টও অনেক বেশি, লোন নিলে তারও কস্ট অনেক বেশি। এখানে এডুকেশনের কস্টটা এতটাই বেশি যে মানুষকে লোন নিয়েই পড়াশুনো করতে হয়। ধরো এখানে একটু বেশি পড়াশুনো করতে গেলেই
এতটাই বেশি খরচ যে মানুষকে লোন নিয়ে পড়াশোনা করতে হয়। এমনি তো হাই স্কুল পর্যন্ত গভর্নমেন্টই খরচা চালায়, মানে ফ্রিতে। আমরাও ছোটবেলায় মানে আমরা আমাদের স্কুল লাইফটা ফ্রিতেই পড়ে এসেছি। যেমন এখন আর কেউ গভর্নমেন্ট স্কুলে পড়ে না, আমি জানি খুব কমজনই পড়ে। মানে আমাদের মতো ফ্যামিলির মানুষজনও কেউ আর গভর্নমেন্ট স্কুলে দিতে চায় না, সবাই প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলেই দেয়। তো এখানে গভর্নমেন্ট স্কুলেই সবাই দেয়, সেটাই স্বাভাবিক। প্রাইভেট স্কুলটা খুব কম, প্রাইভেট স্কুলটা সাংঘাতিক রকম কস্টলি এখানে। আমাদের ওখানে মেডিকেলের খরচ মানে যদি আমার ইন্স্যুরেন্স থাকে, ধরো আমার 3 লাখ টাকার ইন্স্যুরেন্স আছে, তাহলে আমি যদি হসপিটালে ভর্তি হই তাহলে 3 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দেবে, তারপরে যেটা খরচা হবে সেটা আমার পকেট থেকে যাবে। এখানে ইন্স্যুরেন্স মানে হচ্ছে যে তোমার যেখানেই যাই খরচাই হোক একটা পার্সেন্টেজ নিজের পকেট থেকে যাবেই যাবে। এবার তুমি যদি বেশি ইন্স্যুরেন্স পে করো তাহলে নিজের পকেট থেকে কম দিতে হবে, আর যদি মিনিমাম ইন্স্যুরেন্স নাও তাহলে নিজের পকেট থেকে বেশি দিতে হবে। তবে এখানে আরও একটা সুবিধা হচ্ছে, মানে নর্মাল ডাক্তার দেখাতে গেলেও সেটা ইন্স্যুরেন্সে ক্লেম করা যায়, যে কোনো ওষুধের জন্যও ইন্স্যুরেন্সে ক্লেম করা যায়। কিন্তু আমাদের দেশে সেইটা হয় না। নর্মাল মানে হসপিটালে ভর্তি না হতে হলে এমনি ডক্টর দেখানোর জন্য ইন্স্যুরেন্স ক্লেম তো হয় না। তো যাই হোক, এটা একটা যেমন কারণ। কারণ হচ্ছে ওয়েজ স্ট্যাগনেশন, মানে যে স্যালারি তার স্ট্যাগনেশন। তার মানে হচ্ছে লিভিং কস্ট বাড়লেও স্যালারি বাড়ছে না। যে হিসাবে এখানে লিভিং কস্ট বাড়ছে সেই হিসাবে স্যালারি একটুও বাড়ছে না। বিশেষ করে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদেরকে এই সমস্যার মধ্যে খুব বেশি করে পড়তে হচ্ছে। চলো এখন আমাকে এক গাদা পেঁয়াজ ছাড়াতে হবে, বেশ বোরিং কাজ। হ্যাঁ, তোমাদের সঙ্গে সাথে সাথে কথা বলবো, কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চালিয়ে দিই। 3 নম্বর কারণ হচ্ছে গিগ ইনকাম বা কন্ট্রাক্ট ওয়ার্ক। অনেকেই এখন ফ্রিল্যান্সার, পার্ট টাইম বা গিগ ওয়ার্কার হিসেবে কাজ করে। গিগ ওয়ার্কার বলতে ধরো উবার চালানো বা ডোর ড্যাশে কাজ করা, ডোর ড্যাশ ডেলিভারি যেগুলো আর কি। ডোর ড্যাশটা হচ্ছে আমাদের ওখানকার সুইগি জোম্যাটোর মতো ব্যাপার। এইসব চাকরিতে কোনো স্থায়িত্ব নেই, কোনো মেডিকেল ইন্স্যুরেন্স নেই, কোনো পেনশনের সুবিধা নেই। তো সেই সব ক্ষেত্রে তো অবশ্যই একটা নিরাপত্তাহীনতা কাজ করে। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটু তফাৎ তো আছেই। যারা ধরো সফটওয়্যার লাইনের ফ্রিল্যান্সিং করে তাদের কিন্তু বেশ ভালোই পেমেন্ট হয়, মানে তাদের ঘন্টা হিসাবে পেমেন্ট বেশ ভালো হয়, নর্মাল স্যালারিড পার্সনের থেকে অনেক অনেক বেশি। তবে অন্যান্য ছোটখাটো ফ্রিল্যান্সার যারা, তাদের কিন্তু ঘন্টা হিসাবে পেমেন্টটা খুবই কম হয়। আর এই সমস্ত জিনিসগুলো থাকে না, এক্সট্রা যে বেনিফিট গুলো পাওয়া যায় সেই সবগুলো থাকে না। তো যার জন্য আরো বেশি সমস্যা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলোও কিন্তু ঝটপট কেটে ফেলছি। আগে পেঁয়াজগুলো হাফ করে নিচ্ছি, তার খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একেবারে স্লাইস করব, তখন তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাঝখানে আমি টমেটো গুলোও ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেডি করে রাখছি, এগুলোও একেবারে স্লাইস করে নেবো পেঁয়াজগুলো স্লাইস করা হয়ে গেলে। এইসব কিছু কিছু কাজ এগিয়ে রাখলে না বাকি সপ্তাহের মধ্যে অনেক কিছু কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ধরো কোনোদিন রান্না করতে একটু ইচ্ছা করছে না, কিন্তু এই যে কারিগুলো করা থাকলে তখন মনে হয় যাকে ওটা তো করা আছে, অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে সবই আমাকেই করতে হবে, তাই আমার সুবিধা অনুযায়ী আমি আমার কাজগুলোকে গুছিয়ে গুছিয়ে নিই। 4 নম্বর কারণ হচ্ছে অটোমেশন বা গ্লোবালাইজেশন। টেকনোলজি অনেক কাজের জায়গাতেই মানুষকে বদলে দিয়েছে। যেমন ফ্যাক্টরি, দোকান। আমি যেমন দেখাই তোমাদের যে আমরা সেলফ বিলিং করি, তো সেখানেও তো লোকের দরকার হয় না, আমরা নিজেরাই যাচ্ছি বিলিং করে ফেলছি। আজকাল এয়ারপোর্টে গেলেও দেখি রোবট ঘুরে বেড়াচ্ছে। ধরো অনেকেই তো কার্ট বুক করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, এগুলো রোবটে করে দিচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে
আমি খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম, বেশ খানিকটাই নিলাম কারণ অনেকটাই পেঁয়াজ। আবার ধরো অনেক কোম্পানি আছে যারা সস্তা শ্রমে কাজ করিয়ে খরচ কমাতে চায়। ধরো এই আমেরিকান কোম্পানিগুলো যখন ইন্ডিয়া বা কোনো এশিয়ান কোম্পানিতে কাজগুলো আউটসোর্স করে দেয়, তখন তো অনেকটাই কম খরচায় ওদের কাজ হয়ে যায়। আবার আমেরিকার কাছে মেক্সিকোর লোকজন কিন্তু খুব সস্তায় আর খুব মানে কঠিন কাজ করতে আমি পারে। এতটাই পেঁয়াজ ওদের নিয়েছি, গায়ের শক্তিও এবার দেখছি প্রচন্ড ওইটা হয়, কম খাটার পড়ে গেছে, ক্ষমতাও মানে প্রচন্ড জায়গা হয়। আর ধরছে না, তাই যে তাই সমস্ত এবার খাটনির বড় কাজ কড়াটাই আছে নিলাম। সেই সব কিছুও, মানে গায়ে গতরে খাটনির কাজ, সেই সবগুলো মেক্সিকান পিপল দিয়ে এই দেশে রিপ্লেস হয়ে যাচ্ছে। তাই নিজের চাকরির নিরাপত্তা নিয়ে সবাই একটু সবসময়তেই চিন্তায় থাকে। যাই হোক, আমি বড্ড ছোট জায়গায় পেঁয়াজটা নিয়ে নিয়েছিলাম, অনেকটা পেঁয়াজ হয়ে গেছে তো, তাই সেটাই আর ধরছে না, বড় জায়গায় ট্রান্সফার করলাম। প্রথমে ভাবছিলাম যে পেঁয়াজ ভাজা খানিকটা আলাদা করে রেখে দেবো, আর বাকিটা টমেটো দিয়ে যে কারিটা বানাই সেটা করব। তারপর ভাবলাম না, একসাথেই করে রাখি, পেঁয়াজ ভাজার ব্যবস্থা পরে হয়ে যাবে। আর পেঁয়াজ ভাজা মানে ড্রাই যেটা, সেটা মাঝে মধ্যে কিনেও আনি। ওই যে আগের দিন আদা রসুন বাটা করে রেখেছিলাম, সেটা আজকে কাজে লাগলো, দেখলে তো। টমেটো দিয়ে দিয়েছি, খানিকটা নুন দিলাম, আরও পেঁয়াজ ভাজার সময়তেও একটু নুন দিয়েছিলাম, এখনো একটু দিলাম, আর হলুদটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা তো দিলাম অল্প, কিন্তু এতটার জন্য ওই কাঁচা লঙ্কা বাটাটা কিছুই আসবে না, তো আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য, তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োতেও ঝাল আছে। আর এমনি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, বেশি দিলাম না। এটাই হচ্ছে আমার পেঁয়াজ টমেটোর গ্রেভি, যেটা আমি করে রাখার চেষ্টা করি। এবারে বেশ অনেকটাই করে রেখেছি, মনে হচ্ছে অনেক দিন চালাতে পারবো। মোটামুটি যে পরিমাণে গ্রেভিটা করে ফেলেছি, আমি মনে হচ্ছে যোগী বাড়ির রান্না করছি। হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে এবারে। সব সময়টাই হিসাব করতে পারি না, তবে ভালো ডিপ ফ্রিজে তো থাকবে, কিছুই হয় না ডিপ ফ্রিজে। একবারে এটা ভালো করে কষা হয়ে গেলে ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, যখন যেরকম লাগবে তখন সেরকম বের করে নেবো। এর লঞ্জিভিটি মোটামুটি 6 মাস, তবে 6 মাস যাবে না সেটা অবশ্যই, তার আগেই শেষ হয়ে যাবে। এই গ্রেভিগুলো যখন করা থাকে না, তরকারিগুলো এত তাড়াতাড়ি হয়ে যায় যে ভাবা যায় না। সেই জন্যই আমি চেষ্টা করি গ্রেভিগুলো করে রাখতে। আর এমনি মিলও আমি কিছু কিছু মিল করে রাখি, বলতে আমি শুধু ওই স্টাফড পরোটাই করে রাখি, অন্য কিছু মিল আমি ঝট করে রাখি না। তবে কখনো কখনো আমি চিকেন করে রেখেছি, যেমন কোথাও ধরো বেড়াতে গেলাম, এসে খাওয়ার জন্য বা পরের দিন খাওয়ার জন্য। ধরো রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ টমেটোর গ্রেভি। এবারে এইতেই রেখে ঠান্ডা হয়ে যাক, তারপরে এটা জিপলকে তুলে দেবো আমি। এরপরে চলো গরম মশলা গুঁড়োটাও করে নেবো, আর তারই সাথে 5 নম্বর কারণটাও বলবো। 5 নম্বর কারণ হচ্ছে কর্পোরেট রিস্ট্রাকচার এবং লে অফ। কোম্পানিগুলো লাভ বাড়ানোর জন্য প্রায়ই রিস্ট্রাকচার করে, মার্জ করে, ছাঁটাই করে। এই প্রসেসে অনেক দক্ষ কর্মচারীও ছাঁটাই হয়ে যায়, চাকরি হারায়। তো সেটাও একটা বড় নিরাপত্তাহীনতার কারণ তো অবশ্যই। আর এদিকে গরম মশলার জন্য আমি বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দারচিনি, কাবাব চিনি, মৌরি, সাজিরে, সাদা মরিচ, কালো মরিচ দুটোই, আর তেজপাতা, এইগুলো শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপরে গ্রাইন্ড করে নেবো। জায়ফল আমার নেই, জায়ফল গুঁড়োটাই আছে, তো আমি গুঁড়োবার সময়তেই একেবারে জায়ফল গুঁড়োটা অ্যাড করে আরেকবার গুঁড়িয়ে নেবো। শুধু হালকা একটা গন্ধ যখন বেরোবে তখনই না বন্ধ করে দেবো গ্যাস। খুব বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই, একটু হালকা জাস্ট রোস্ট করে নেওয়া। এই গরম মশলাটাই আমি যে কটা জিনিসে গরম মশলা ব্যবহার করি সেই কটা জিনিসে এইটাই ব্যবহার করি। শুকনো গুঁড়িয়ে নিয়ে
একেবারে আমার যে শিশি তাতে তুলে রেখে দেবো। এরপরে আরও একটা মশলা বানাবো, সেটা হচ্ছে আচারের মশলা। আচারের মশলাটা অবশ্য সহজ, 5 ফোড়ন দিই আর এখান থেকে একটা পিকলিং স্পাইস আমি কিনেছিলাম সেইটা দিই। এর মধ্যে ধনে, একটু মেথি, দারচিনি, 5 স্পাইস, পাতা এইসব দেওয়া আছে। গ্রাইন্ড করলে বেশ সুন্দর লাগে। এটাও একটু হালকা রোস্ট করে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। চলে আসি 6 নম্বর কারণে, সেটা হচ্ছে সীমিত সামাজিক সুরক্ষা ব্যবস্থা। আমেরিকায় ইউরোপের মতো শক্তিশালী সামাজিক সুরক্ষা কিন্তু নেই। যেমন ইউরোপেতে স্বাস্থ্যসেবা বিনামূল্যে, বেকার ভাতা অনেক দীর্ঘমেয়াদী, উচ্চশিক্ষা বিনামূল্যে। হ্যাঁ, আজকের মতো রান্নাঘরের পাট আমি মিটিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটা কাটিং করেছিলাম, সেইগুলো দেখতে এসেছি তাতে শিকড় টাকড় বেরিয়েছে কিনা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, চাকরি চলে গেলে বা হঠাৎ কোনো আর্থিক বিপদে পড়লে মানুষ সহজে ঘুরে দাঁড়াতে পারে না এখানে, যেহেতু মানে এই সোশ্যাল সেফটি ব্যাপারটা খুব কম। তবে হ্যাঁ, এদেশেও কিন্তু বেকার ভাতা পাওয়া যায়। কোনো কারণে কারোর চাকরি চলে গেলে গভর্নমেন্ট কিছুদিনের জন্য বেকার ভাতা দেয়। আবার যেমন ধরো, আমার যখন অপারেশন হয়েছিল আমি তো 1 মাস চাকরিতে যেতে পারিনি আমার অসুস্থতার জন্য, বা যাই হোক অপারেশনের জন্য মেডিকেল কারণে আমি যেতে পারিনি। তখন আমি অ্যাপ্লাই করেছিলাম, তখন ওই 1 মাসের জন্য আমি কিন্তু একটা ভাতা পেয়েছিলাম গভর্নমেন্টের কাছ থেকে। হ্যাঁ, 100% স্যালারি নয়, বোধহয় 60 বা 70%, সেটা আমার এক্স্যাক্টলি মনে নেই এখন। সেটা পাওয়া যায় কিছুটা, সেটা যথেষ্ট নয় অবশ্যই, কিন্তু তাও কিছুটা হলেও পাওয়া যায়। দেখো, এগুলোতে তো মোটামুটি একটু আধটু রুট বেরিয়েছে, বেশ ভালোই বেরিয়েছে, বিশেষ করে মানি প্ল্যান্টটায়। চলো জলটাও পাল্টে দিই। 1 সপ্তাহ হলো এগুলো করেছিলাম, মানে আগের উইকেন্ডে করেছিলাম। জলটা এবার আজকে পাল্টে দিচ্ছি। দেখো কি সুন্দর ছোট ছোট এরকম রুট বেরিয়েছে। এটার রুটগুলো এত পাতলা, আমার মনে হয় তোমরা ক্যামেরায় এমনি বুঝতে পারছিলে না, তাই একটা নিয়ে আমি কাছ থেকে দেখালাম। এবার তোমাদের সর্বশেষ কারণটা বলি, সেটা হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা আর মুদ্রাস্ফীতি। কোভিড-19 পরে এখানে মুদ্রাস্ফীতির কারণে খরচা অনেক অনেক বেড়ে গেছে। আমরা আগে মানে কোভিড-19 আগে 3 জনে থাকতাম, 2-3 সপ্তাহের বাজার করতাম, $100 মধ্যে হয়ে যেত। আর এখন 2-3 সপ্তাহের বাজার করি দুজনের জন্য, সেটা মোটামুটি $250 ছাড়িয়ে যায়। সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বাড়ি ভাড়া বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে, খালি স্যালারিটা বাদ দিয়ে। তবে ওই যে বেকার ভাতার কথা বলছিলাম না, কোভিড-19 সময় গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স পেয়ারদের কিছু ট্যাক্সের টাকা ফেরত দিয়েছিল, সেটা খুব কম হলেও দিয়েছিল। হ্যাঁ, আমরা আমাদের দেশে এই ধরনের সুবিধা যেহেতু পাইনি বা পাই না, তাই এখানে যেটুকু বা দিয়েছিল সেটুকুতেই আমরা খুশি। আবার এখানকার লোকেরা ইউরোপে আরো বেশি পাওয়া যায় বলে তারা এইতেও খুশি নয়, তারা ইউরোপের সামাজিক ব্যবস্থায় খুশি। মানুষের চাওয়ার তো কোনো শেষ নেই। যাই হোক, আমি এখন ফ্রিজ হাতড়াচ্ছি কি রাত্রিরে খাবো সেইটার জন্য। তারপর দেখলাম ডাম্পলিং আছে, রাত্রিরে একটু ডাম্পলিং করে নেবো, অন্য কিছু আর আজকে করতে ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি মনের ইচ্ছাটা অন্য কিছু, একটু মাটন খেতে ইচ্ছে করছে। সেই ইচ্ছা রাত্রিরে তো পূরণ হবে না আজকে, কিন্তু কাল পরশু তো উইকেন্ড আছে, তখন যদি পূরণ হয়। তাই একটু দই, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর বেরেস্তা একসঙ্গে মিশিয়ে আর মাটন খানিকটা আমি ম্যারিনেট করে রাখছি। হতেই পারে উইকেন্ডে করলাম না, তাহলে আবার ম্যারিনেট শুধু ডিপ ফ্রিজে চলে যাবে। আপাতত ম্যারিনেট করে আমি এমনি ফ্রিজে রেখে দিচ্ছি। এই করতে করতেই দেখলাম 6:37 বাজে এখন। অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হয়, ওই স্কুল করে জিম করে সবকিছু ফিরে পা দুটো ক্লান্ত হয়ে যায়, তো সেই জন্য না তাড়াতাড়ি একটু এনার্জি ফুরিয়ে যায়।
পাগুলো ক্লান্ত হয়ে গেছে। তাই চলো এবারে একটু বসতেই হবে। কফিটা খালি করে নিই। সৌম্যকে ফোন করলাম, সৌম্য বললো 20 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট, জানি না কতক্ষণে পৌঁছবো, প্রচণ্ড জ্যাম। তাহলে ঠিক আছে, তাহলে আর আমি তোর জন্য ওয়েট করছি না কফি খাওয়ার জন্য, আমি নিজেই করে খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে আমার। অমল টমল ছড়িয়ে আমি জুত করে বসি এবার। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালোই লাগলো, আজকের টপিকটা ভালোই লাগলো। এরকম অন্য কোনো টপিকে তোমরা যদি কোনো ভিডিও আমার থেকে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা। আর হ্যাঁ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।